আজকাল আমরা ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি। কেউ পড়ি বাংলা, কেউ ইংরেজি, কেউ ইতিহাস, আবার কেউ কেউ বিজ্ঞান। আচ্ছা, এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি, হ্যাঁ, উত্তরটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি প্রাচীন ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে জগৎ জুড়ে নাম হলেও অন্যান্য বিভিন্ন বিষয়েও এখানে পড়ানো হতো। উৎকৃষ্ট মানের শিক্ষক ও শিক্ষার্থী দুইজন মিলে যেন পরিপূর্ণ ছিল এটি। যতদিন যেতে লাগলো নালন্দার খ্যাতি তত ছড়িয়ে পড়তে লাগলো। অবশ্যই তা ছিল মহাযান বৌদ্ধ ধর্মের কেন্দ্র হিসেবে। আজকে এই ভিডিওর টপিক হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ মঠ থেকে কিভাবে নালন্দা হয়ে উঠলো বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি শিবু রয়েছি আপনাদের সাথে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আনুমানিক 415 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত নালদায় কিছু মন্দির তৈরি করেছিলেন। কিন্তু কে জানতো এই নালদাই একদিন হয়ে উঠবে বিদ্যাচর্চার এক প্রধান কেন্দ্র। কিন্তু ঐতিহাসিক খনন কার্য থেকে জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষরাই জানে না নালন্দা শব্দটির অর্থ কী রয়েছে। যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই নালন্দা শব্দটির অর্থ হলো যেখানে অবিরত জ্ঞান দান করা হয়। জৈন ও বৌদ্ধ উভয়ের কাছেই নালন্দা একটি পবিত্র স্থান। স্বয়ং জৈন ধর্মের জন্মদাতা মহাবীর এই নালন্দাতেই 14টি বর্ষাকাল কাটিয়েছিলেন। রাজগৃহ বা বর্তমান রাজগীর থেকে নালন্দার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। প্রাচীনকালে নালন্দা এতটাই মনোরম ছিল যে এর টানে স্বয়ং গৌতম বুদ্ধ অনেকবার এখানে এসেছেন। সময়ের সাথে সাথে এই মঠটিকে ঘিরেই তৈরি হয়েছে মহাবিহার বা বৌদ্ধ মহাবিহার। তাই অন্য দিক দিয়ে ভেবে দেখলে দেখা যায় যে সম্রাট অশোক ছিলেন নালন্দার আসল জন্মদাতা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রাজগৃহতে মহাযান বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল। তবে মহাযান মত ছাড়া হিনযান মতের শাস্ত্রগুলিও এখানে পড়ানো হতো। এক অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার ছিল এই বিশ্ববিদ্যালয়টি। হেতুবিদ্যা, তন্ত্রসাধ্য, অর্থবেদ, দর্শন, ব্যাকরণ, চিকিৎসাবিদ্যা, স্থাপত্যবিদ্যা, শিল্পকলা প্রভৃতি জ্ঞান দান করা হতো শিক্ষার্থীদের। এখানে শিক্ষার মান এতটাই উন্নত ছিল যে জীবনের ঝুঁকি নিয়ে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা বিপদসংকুল পথ পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন। নালন্দার জগৎজোড়া খ্যাতির পিছনে প্রধান অবদান ছিল শিক্ষকদের ব্যবহার এবং কথাবার্তা ছিল নম্র, ভদ্র এবং মিষ্টিভাষী। তাদের তৈরি নিয়মকানুন ছিল যথেষ্ট কঠোর এবং ওখানে থাকা সমস্ত ছাত্ররা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে চলত। নাগার্জুন, আর্যদেব, বাসুবন্ধু, শিলভদ্র, ইন্দ্রগুপ্ত এরকম বহু জ্ঞানীগুণী শিক্ষকরা ছিলেন এখানে জ্ঞান প্রদান করার জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে বড়ই সুন্দর ছিল। এর গঠনশৈল প্রত্যেকে নজর কাড়ত। এর গেট দিয়ে ঢুকলে খানিকটা আসলে প্রথমে আসতো এই মঠটি। এটিকে দেখতে কিছুটা পিরামিডের মতো ছিল, যদিও এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি প্রথম মন্দিরটি এখনও মাটির নিচে রয়েছে এবং সেটির ওপর 7বার মঠ এবং মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া এখানে ঢিপির মতো অনেকগুলি স্তূপ দেখা যায়। এই স্তূপগুলি বৌদ্ধ সন্ন্যাসধর্মী স্মৃতিতে তৈরি করা হয়েছিল। তুমি এটা জানলে অনেকখানি অবাক হবে যে এই মঠ এবং মন্দিরগুলি তৈরি করতে ঢালাইয়ের ব্যবহার করা হয়েছিল। এবার তুমি হয়তো ভাবছো ঢালাই হবে কিভাবে? ঢালাই তো সিমেন্ট এবং লোহা দিয়ে হয়, কিন্তু সেই সময় তো সিমেন্ট অথবা লোহা কোনো কিছুই পাওয়া যেত না। তাহলে কিভাবে এগুলো ঢালাই দেওয়া হয়েছিল? তো বন্ধুরা, সেই সময় শিল্পীরা পাথর, চুন এবং সুরকি দিয়ে এক মজবুত ঢালাই তৈরি করেছিলেন এবং এর মধ্যে ছিল ছোট ছোট দেওয়াল দিয়ে ঘেরা ছোট ছোট রুম, যেগুলোতে ওখানে পড়তে আসা ছাত্ররা বসবাস করত। এবং পাথর দিয়ে তৈরি মঞ্চ বা বড় উঠান ছিল, যেগুলোতে শিক্ষকরা বসে শিক্ষাদান করত। 14টি মন্দির খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মন্দিরের উঠানে বৌদ্ধের শিলামূর্তি পাওয়া গেছে। শিক্ষার্থীরা বুদ্ধদেবকে প্রণাম করে তারপরে দিন শুরু করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সামিল হয়েছিল বিভিন্ন রাজারা। বলা হয় যে গুপ্ত যুগ থেকে স্বর্ণযুগ প্রচুর খ্যাতি লাভ করেছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত যুগ শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। হর্ষবর্ধনের উদ্যোগে ছাত্র এবং শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল, সবজি, মাখন এবং দুধ সবকিছুই বিনামূল্যে দেওয়া হতো, যাতে তাদের আর ভিক্ষা করতে না বেরোতে হয়। এমনকি সকল ছাত্রদের পড়াশোনার ভারও রাজারাই বহন করতেন। প্রাচীন ভারতীয় স্থাপত্যগুলি সবসময় ধ্বংসের মুখোমুখি হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংসের তালিকা থেকে বাদ যায়নি। ইতিহাস সাক্ষী আছে, সময়টা 1200 খ্রিস্টাব্দ। মুসলমান শাসক মোহাম্মদ বাখতিয়ার খলজি মগধ জয় করলেন, সেই সাথে ধ্বংস করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে। বাখতিয়ার খলজি সৈন্যরা লুটপাট চালাতে থাকে গোটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি বড় লাইব্রেরি বা গ্রন্থাগার ছিল এবং খলজি সৈন্যরা সেই লাইব্রেরির ভেতরে ঢুকে পুঁথি এবং বইগুলিতে আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়। এমনকি নালন্দার মঠ, মন্দির এবং ছাত্রদের থাকার জায়গা ভেঙে গুড়িয়ে দেয়। এবং পরবর্তী সময়ে খিলজি চলে যাওয়ার পরে নালন্দায় আবার নতুন করে পড়াশোনা শুরু হয়েছিল। কিন্তু আবার 1235 সালে ইসলামিক আক্রমণ ঘটে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এবং এই আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট অংশটুকু ধ্বংস হয়ে যায়। ঐতিহ্যবাহী নালন্দা কোথায় যেন একটা হারিয়ে গেল এবং ঠাঁই পেল ইতিহাসের পাতায়। তো বন্ধুরা, তোমার কি বক্তব্য রয়েছে এই ভিডিওটি সম্বন্ধে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।